আসসালামু আলাইকুম। সাকিব আল হাসানের এই ছবিটা দেখেছেন না? এই ছবিটার মতন সাকিব আল হাসান সবসময় এরকম হাস্যোজ্জ্বল থাকতে পছন্দ করেন। একেবারে সবসময় তিনি রিল্যাক্স মুডে থাকেন। তার দল যখন হেরে যাচ্ছে, আফগানিস্তানের মতন দলের সাথে খেলেও পারতেছে না, তার দল যখন তার আগে অস্ট্রেলিয়ার সাথে ভারতের সাথে দাঁড়াতেই পারেনি, তার দল যখন শ্রীলঙ্কার বিপক্ষে হাঁটতে হাঁটতে জিতে গেছে, তার দল যখন সাউথ আফ্রিকার বিপক্ষে জিততে জিততে ম্যাচ হেরে গেছে, এইরকম ফাইনাল ইভেন্টে এসে, এরকম বিশ্বকাপের মতন মঞ্চে এসে তিনি যখন 0 রানে আফগানিস্তানের বিপক্ষে আউট হয়ে যান, তারপরে তিনি যে রিল্যাক্স মুডে থেকেছেন, এই ছবিটা সেটার একটা প্রমাণ। এইবার মাহমুদুল্লাহ রিয়াদের আরও একটা ছবি দেখেন। মাহমুদুল্লাহ রিয়াদ এই ছবিতে কোথায় যেন অন্য কারো দিকে তাকিয়েছেন। তার গোটা ক্রিকেট ক্যারিয়ারেই তিনি এরকম অন্যের উপরে তাকাতে তাকাতে ক্যারিয়ারটা পার করে ফেলেছেন। এখন আমি বলবো না তিনি কি করেছেন, 7 সালে কি করেছেন, এশিয়া কাপে কি করেছেন, আরও অনেক ম্যাচ আছে যেই ম্যাচেসগুলোতে মাহমুদুল্লাহ রিয়াদ কখনোই নিজের দায়িত্ব নিয়ে ম্যাচ জেতাতে পারেননি। একটা ক্রিকেটার যদি 15 বছর 16 বছর ক্রিকেট খেলার পরে মিনিমাম 20-25টা 30টা ইনিংস যদি মনে রাখার মতন না হয়, তো সেই ক্রিকেটকে আপনি আলাদা করে কি বলবেন? উগান্ডার ক্রিকেটার বা পাপুয়া নিউগিনির ক্রিকেটারদেরও 5-7টা ইনিংস এরকম আছে, তারা 10-15 বছর ক্রিকেট খেলে এটা অর্জন করে ফেলেছেন। তো আমাদের রিয়াদ ভাইরা এর থেকে ভালো কি করতে পেরেছেন? এই বিশ্বকাপের কথাও যদি আমি বলি, এই বিশ্বকাপে সাকিব আল হাসান 111 রান করেছেন, 18 এভারেজ তার। এখন তার স্ট্রাইক রেট হচ্ছে 106। 6 ম্যাচে তিনি 47 রান করেছেন, আর এক ম্যাচে তিনি করেছেন 64 রান। এইখানটায় আপনারা একটা মানে বোলিংয়ের একটা মার্ক দেখতে পাচ্ছেন। এই বোলিং মার্কটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিব আল হাসান যে বলগুলো খেলেছেন সেই বলগুলো। এখন আরেকটা দিকে দেখা গেছে নেদারল্যান্ডসের বিপক্ষে যেই বলগুলোতে সাকিব আল হাসান 4 মেরেছেন বা যে রানটা তিনি করেছেন 64 রান, সেইখানটা স্টাম্পের বাহিরের বল বেশি দিয়েছিল ওই মিডিয়াম পেস বোলার যারা ছিল নেদারল্যান্ডসের তারা। কিন্তু নেদারল্যান্ডসের ম্যাচের পরে আবার যখন অস্ট্রেলিয়ার সাথে সাকিব আল হাসান খেলেছেন, অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ান বোলাররা তাকে একটু শরীর বরাবর বা স্টাম্প বরাবর বল দিয়েছিল এবং সেই বলগুলোতে সাকিব আল হাসান কানেক্ট করতে পারেননি। অস্ট্রেলিয়ার সাথে তিনি মনে হয় 8 রান করে আউট হয়ে গেছেন। প্রশ্নের জায়গা এটা না, প্রশ্নের জায়গা হচ্ছে সাকিব আল হাসান এই বিশ্বকাপে 111 রান করলেও এক ম্যাচেই করেছেন 64 এবং বাদ বাকি 6 ম্যাচ মিলে করেছেন 47 রান। ধরলাম এটা বাদ দেন, সাকিব আল হাসানের ব্যাটিংটা না হলে তিনি এমন একজন ক্রিকেটার, তিনি চিনিয়ে দেন যে তিনি বোলার সাকিব আল হাসান ওই ম্যাচে ভূমিকা রাখতে পারেন। তার মানে তিনি অনেক সময় নিজেও বলেছেন যে বোলিংটা তার ন্যাচারাল, আল্লাহ প্রদত্ত। এখন এই বোলিংয়ে সাকিব আল হাসান কী করেছেন? 3টে উইকেট পেয়েছেন 6 ম্যাচে। 6 ম্যাচে 3টে উইকেট পেয়েছেন সাকিব আল হাসান এবং এই 3টে উইকেটের একটা হচ্ছে রোহিত শর্মার উইকেট, বাদ বাকি 2টা হচ্ছে নেদারল্যান্ডসের বোলারদের উইকেট বা টেল এন্ডার ব্যাটসম্যানদের উইকেট। সাকিব আল হাসান এই এখনও পর্যন্ত এই যে বিশ্বকাপটা যে খেলেছেন 2024 সালে, এই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি কোনো বোলিংই করতে পারেননি। বামহাতি ব্যাটসম্যান ক্রিজে থাকলে তিনি বোলিংয়েই আসেন না। সাকিব আল হাসান সাউথ আফ্রিকার বিপক্ষে বল করেছেন মাত্র 1 ওভার। ব্যাটিংয়ের ক্ষেত্রেও যদি আমি আরেকটু কারেকশন করি আপনাদেরকে, সেটা হচ্ছে ব্যাটিংয়ের ক্ষেত্রে সাকিব আল হাসান অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা এই 2 দলের বিপক্ষে 8 রান করে করেছেন এবং সেখানটায় তিনি ভারতের বিপক্ষে করেছেন 13 রান। তার মানে টপ মোস্ট প্লেইং ক্রিকেট, যেটা মানে টি-20 ক্রিকেটের বড় দল যেগুলো, এখন তো সাউথ আফ্রিকা ভারত তারা ফাইনালে চলে গেছে, তো টি-20 ক্রিকেটের বড় দলগুলোর বিপক্ষে সাকিব আল হাসানের ব্যাটিং পারফরমেন্স একেবারেই হতশ্রী। বোলিংয়ের দিক থেকে যদি আসেন, বোলিংয়ের দিকে সাকিব আল হাসান টি-20তে এই বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে করেছেন 1 ওভার। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো বোলিংই তিনি করেননি। অধিনায়ক সেই আস্থাটা পাননি সাকিবকে দিয়ে বল করানোর জন্য। আবার ভারতের বিপক্ষে 3 ওভার বোলিং করেছেন। রোহিত শর্মার উইকেট পেলেও 31 রান দিয়েছেন 3 ওভারে। সাকিব আল হাসান এই যে 3টে উইকেট পেয়েছেন, একটা উইকেট পাওয়ার পর আরেকটা উইকেট পাওয়ার জন্য সাকিব আল হাসানকে 43 রান খরচ করতে হয়েছে। এই হচ্ছে আমাদের ন্যাচারাল সাকিব আল হাসানের যে বোলিংটা আমরা এতদিন দেখে এসেছি, সেইটা থেকে এই সাকিবের পারফরমেন্সটা আপনি কতটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন? অনেক ডিফারেন্স আমার কাছে মনে হয়। এইবার আমরা যদি একটু মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলি, মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের এই একেবারে মানে ফিনিশার, দেশ ছাড়া ফিনিশার। তিনি মানে ফিনিশিং রোলে ক্রিকেটটা খেলে থাকেন। 7 ম্যাচে 95 রান করেছেন 94 স্ট্রাইক রেটে এবং 16 হচ্ছে তার গড়। নেদারল্যান্ডসের বিপক্ষে যখন আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিংটা করতে নেমেছেন, তখন 47টা বল বাকি ছিল। একটা ফিনিশারের সামনে 47টা বল বাকি আছে, সেইখানটায় সেই ফিনিশার কি করেছেন? 21 বলে 25 রান করেছেন। আবার নেপালের বিপক্ষে তিনি 13 বলে 13 রান করেছেন, ভালো একটা টাচে ছিলেন, কিন্তু সাকিব আল হাসানের সাথে তিনি রান আউট হয়ে গেছেন। আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন তিনি ব্যাটিং করতে নেমেছেন, সেখানটায় 23 বল তার সামনে ছিল। তিনি তো ফিনিশিং রোলে খেলেন, অবশ্যই স্ট্রাইক রেট বেশি রাখার কথা তার, কিন্তু তার তো স্ট্রাইক রেট বাড়ে না। 23 বলে যখন হাতে, তখন তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছেন, সেখানটা তিনি 3 বলে 2 রান করে আউট হয়ে গেছেন।
ভারতের বিপক্ষে মাহমুদুল রিয়াদ যখন ব্যাটিং করতে নেমেছেন তখন 39টা বল হাতে ছিল, 39টা বল বাকি থাকতে মাহমুদুল রিয়াদ নেমেছেন, সেইখানটা তিনি 15 বলে 13 রান করতে পেরেছেন। আফগানিস্তানের বিপক্ষে যেখানটা তিনি একবারে সারা বাংলাদেশে এখন ভিলেন হয়ে গেছেন, সেই ম্যাচটাতে নূর আহমেদের কাছে তিনি 5টা ডট বল খেলেছেন। আপনি যদি ওই ম্যাচটা না দেখে থাকেন, আমি জানি বাংলাদেশের অধিকাংশ মানুষই সেই ম্যাচটা দেখেছেন, ওই ম্যাচটায় নূর আহমেদের ওই ওভারটা যারা দেখে থাকবেন তারা দেখবেন প্রত্যেকটা বল ব্যাটের আশেপাশে ছিল, তিনি চেষ্টাই করেননি কোনো বাউন্ডারি মারার, চেষ্টাই করেননি। যাই হোক, সেটা যদি প্ল্যানিংয়ের অংশ হয়, সেটা যদি তিনি মানে পিঠ বাঁচানোর মতন ক্রিকেট খেলার চেষ্টা করেন, দায় সারার মতন ক্রিকেট খেলার চেষ্টা করেন, সেটা অন্য হিসাব। আমি যেই পরিসংখ্যানগুলো দিলাম, রিয়াদ ভাই এই কাজগুলোই কিন্তু বিশ্বকাপে করেছেন। দেখেন, আপনি যদি সাউথ আফ্রিকা বাদ দেন, সাউথ আফ্রিকা কঠিন প্রতিপক্ষ, একটু খারাপ মাঠ ছিল বাকি, যেই ম্যাচে আপনি হিরো হয়ে গেছেন আপনার এই যে শ্রীলঙ্কার বিপক্ষে, সেই ম্যাচটাতেও তিনি তানজিম সাকিবকে পর্যন্ত শেষ ম্যাচ মানে ব্যাটিংয়ে পাঠিয়ে দিয়েছেন, নিজের দায়িত্ব নিয়ে ম্যাচটা জেতাতে পারেননি। তো আমাদের রিয়াদ ভাইয়ের এরকম যদি হিস্ট্রি যদি আপনি দেখেন, তথ্য বের করতে যান, অহরহ পেয়ে যাবেন। আমার ওই যে হেডলাইন যেটা এখানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হেডলাইনটা এরকম যে 2022, 2023, 2024 এই 3 বছরে এই দুজনের পারফরমেন্স কি, স্পেশালি সাকিব আল হাসানের পারফরমেন্স কি। আপনি বের করেন 2022 সালে সাকিব আল হাসানের বিশ্বকাপের পারফরমেন্স, যেটা টি-20 বিশ্বকাপটা গেছে, সেটার খুব ভালো পারফরমেন্স তিনি সেখানে করতে পারেননি। 2023 ওডিআই বিশ্বকাপে সেখানটাও ভালো করতে পারেন। 2024 সালে এসে আমি তো এই পুরো ভিডিওতে 24 সালের পারফরমেন্স নিয়ে কথা বললাম, তো এইখানটাতেও কিন্তু তারা তেমন পারফরমেন্স করতে পারে না। তো এত কিছুর পরে গতকালকে তাসকিন আহমেদ সরাসরি বলেছেন যে আমাদের দলের সিনিয়র 2 ক্রিকেটারের অফার আমাদেরকে ভুগিয়েছে। তো এত কিছুর পরে 22 সালের পরেও, 23 সালের পরেও, 24 সালের পরেও তাদেরকে আবার কন্টিনিউ করানো হবে কি না, এইটা এখন মুখ্য একটা বিষয়। দেখেন, কোনো ক্রিকেটার অবসর গ্রহণ করবেন কি করবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এইটা নিয়ে তো এখন অনেক আলোচনা হচ্ছে যে সাকিব আল হাসান বা মাহমুদ রিয়াদ কেন অবসরে যাচ্ছে না টি-20 থেকে। আমারও মনে হয় তাদেরকে অবসরে পাঠানো উচিত, আমি এটার সাথে একমত। কিন্তু তারা কেন অবসর গ্রহণ করছেন না, এইটার ভিতরে আমি একমত না, কারণ এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমার প্রশ্নের জায়গা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে আর কন্টিনিউ করাবে কি না, সেন্ট্রাল যে একটা কন্ট্রাক্ট হয় সেই কন্ট্রাক্টে থাকবেন কিনা। গত একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সাকিব আল হাসান 7 লাখের বেশি বেতন পান, 7.5 লাখ 8 লাখের মতন, কারণ তিনি 3 ফরম্যাটে A+ ক্যাটাগরির ক্রিকেটার। মাহমুদুল রিয়াদ ওডিআইতে তিনি কন্ট্রাক্টে আছেন, তিনি 4 লাখ টাকার মতন বেতন পান, তার আরও বাড়তে পারে, টি-20 ম্যাচ খেলছেন, এগুলোর ম্যাচ ফি সহ বাড়তে পারে, এই আলোচনা আমি করেছি। কিন্তু প্রশ্নের জায়গা হচ্ছে 22 বিশ্বকাপ দেখলাম পারলো না, 23 বিশ্বকাপ দেখলাম পারলো না, 24 বিশ্বকাপে একেবারে ফেল করে গেছেন। তার জুনিয়র তাসকিন আহমেদ বলছেন যে তাদের অফ-ফর্ম দলকে ভুগিয়েছে। এরপরেও কি বাংলাদেশ দল বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই 2 ক্রিকেটারকে কন্টিনিউয়াসলি করাবে কিনা, অন্তত টি-20 ফরম্যাটে আমার কাছে মনে হয় ভাবতে হবে। যদি বাংলাদেশ এই ভুল আবারও করে, বাংলাদেশের রেজাল্ট এর থেকে ভালো হবে না। আবার আমি এটার পক্ষে যে হ্যাঁ, তাদেরকে টেস্ট ক্রিকেট খেলানো হোক, তাদেরকে দিয়ে ওডিআই ক্রিকেটটা কন্টিনিউয়াসলি করানো হোক। অনেকেই তো আবার টেস্ট ক্রিকেটও খেলতে চান না, তো সেই দিকেই তাদেরকে ফেরানো হোক। টি-20 ক্রিকেটটা তরুণদের উপরে দিয়ে দেওয়া হোক, তরুণরা টি-20 ক্রিকেটটা খেলুক, তাদের ভিতরে সেই স্পিরিট আছে, সেই স্পৃহা আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।